রোগের ক্ষেত্রে বা সাইকোটিক অ্যাজমার ক্ষেত্রে আর্সেনিকে আরোগ্য হবে না। আর্সেনিকে আরোগ্য হবে না। আর্সেনিকে আরোগ্য হবে কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে শরীরগত সিফিলিটিক ইয়ে থাকবে, প্রাধান্য থাকবে, সেই কেসে আর্সেনিকে ওই রকম রোগে, ওই একই রোগে মানে একই রোগে যদি সাইকোট্রিকের প্রাধান্য থাকে তাহলে আর্সেনিকে সারবে না। সেখানে আমাদের থুজা বা ন্যাট্রামসাল বা এই মেডোরিনামের কথা বলেননি কেন্ট এখানে, না বললেও যে কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ডিফেক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে আমাদের আরোগ্য করতে হবে। তাহলে একটা প্রশ্ন এখান থেকে বোঝাই যাচ্ছে যে কিছু ড্রাগ আছে যারা খুব ডিপলি কাজ করে, কিছু ড্রাগ আছে ডিপলি কাজ করে না। এইগুলো আমাদের ভাবতে হবে এবং সেইগুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে কাজ করছে। আচ্ছা, এইবার হচ্ছে কি যে আমরা যখন এই মায়াজমের ম্যাচিংটা, তার মানে কি সিমটম ম্যাচিংটা হলে কিন্তু রোগ সারাতে পারছি না। যখন মায়াজমের ম্যাচিংটা যখন হবে না তখন কিন্তু সেটা উপশম হবে, যেটা কেন্ট সরাসরি একদম পরিষ্কার বলে দিয়েছে। এবং সেটার ক্ষেত্রে আরোগ্য হবে না। কারণ সাইকোটিক মায়াজম আর্সেনিকে বিশেষ কিছু নেই। আপনি এ সম্বন্ধে আরো পড়তে পারেন। আপনারা যদি কোলোসিন মেডোরিনাম পড়েন, আপনারা যদি রাস্টাক্স টিউবারকুলিনাম পড়েন, এরকম বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কেন্ট কিন্তু বারে বারে আমাদের সতর্ক করেছেন, বহু জায়গায় বহুভাবে সতর্ক করেছেন। আমরা সেই সতর্ক বার্তাগুলোকে বোঝার চেষ্টা করিনি, শুধু সিমটমটা মুখস্থ করেছি, সিমটমটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু কথা হচ্ছে, যদি আমরা সিমটমের গতি প্রকৃতিটা না বুঝতে পারি, না চিনতে পারি, তাহলে এই সিমটম মুখস্থ করে আমাদের লাভ কি? আমি কাকে সারাবো? এবং সিমটম নিয়ে যারা ভাবেন যে সিমটমই হচ্ছে সবকিছু, সিমটম সবকিছু আবার সবকিছু নয়, দুটোই আমাদের ভাববার বিষয়। সিমটম সবকিছু কখন হবে? যখন সিমটমের সঙ্গে আমরা মায়াজমকে যখন ম্যাচিং করে ওষুধটা দিতে পারবো, তখন হবে সিমটম সবকিছু। যেখানে আমরা মায়াজমকে ম্যাচিং করতে পারবো না, সিমটম থেকে ওষুধ দেবো, সেক্ষেত্রে কিন্তু প্যালিয়েশন অথবা সাপ্রেশন হবে। এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ফলে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিন্তু চোখ বুজে থাকতে পারি না, এবং আমাদের মনীষী যারা আছেন তাদের এই কথাগুলোকে আমাদের বুঝে নিতে হবে। বুঝে নিলে পরে আপনারা দেখতে পাবেন পেশেন্টও আপনাকে কিন্তু পেশেন্ট আপনাকে দেবে, পেশেন্ট আপনাকে বুঝিয়ে দেবে যে আমি এইভাবে ভালো আছি। কিন্তু আমরা যেহেতু সময় দিতে চাই না, যেহেতু তার ফলো আপের সময় সিমটমগুলোকে আমরা বিশ্লেষণ করি না, সেই জন্য আমরা কিন্তু সবসময় বুঝতে পারি না। আমরা সিমটম চলে গেলে লাফাতে শুরু করি আনন্দে। লাফানোর কিছু নেই ভাই। লাফানোর কি অসাধারণ ভাবে তিনি বলে গেছেন সেটা ভাবা যায় না। আমি একটা সহজ উদাহরণ দিই। অনেক চিকিৎসক এখানে সিনিয়র আছেন, তারা এটা খুব ভালো করে বোঝেন, জানেন। সেটা হচ্ছে, ধরুন আপনি একটা ক্যান্সারের 4th স্টেজের পেশেন্টকে আপনি দিয়েছেন, ওষুধ দিয়েছেন, ব্যথা, আপনি একটা ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পর কি হলো? পেশেন্টটা অসাধারণ রিলিফ পেলো, তার খিদে বেড়ে গেল, তার সবকিছু বেড়ে গেল। হুম আপনারা ভাবছেন, তখন বাড়ির লোক ভাবছে, ওরে বাবা, ডাক্তারবাবু যখন এত বড় একটা রিলিফ দিয়েছে, নিশ্চয়ই পেশেন্টটা কিওর হবে বা পেশেন্টটা দীর্ঘদিন স্থায়ী হবে। এইখানেই গন্ডগোল। ব্যাপার হচ্ছে কি, আমার ওষুধটা যেটা কাজ করেছে সেটা মোর অরলেস সুপারফিশিয়ালি রিলিফ করেছে, কিন্তু ডিজিজ প্রসেস কিন্তু ভেতরে চলছে, সেটা ভুলে গেলে চলবে না। ডিজিজ কোথা থেকে শুরু হয়? একদম মনের বেসিক ইনস্টিং থেকে ডিজিজ শুরু হয়, অর্থাৎ মনের গভীর থেকে রোগের সৃষ্টি হয়, এবং সেটা ওইখান থেকে পেরিফেরি পর্যন্ত বিস্তার করে। তাহলে আমরা পেরিফেরি বা বাইরের যখন আমরা সিমটম গুলোকে দূর করে দিলে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু কিওর হবে না। এইখানে ব্যাপার হচ্ছে, ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে কিওর সাধারণত হয় না, কিছু ব্যতিক্রম আছে, কিছু ক্যান্সার কিওর হয়, এরকম অভিজ্ঞতা আমার আছে জীবনে, তবে সংখ্যাটা বড়ই কম। এবার হচ্ছে কি, যেখানে ধরুন আপনারা লং টার্ম যদি পেশেন্টটাকে প্যালিয়েশন করে যদি বাঁচিয়ে রাখতে পারেন, সেটাই কম কি? সেটাও কম নয় কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে অনেক 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 সুনাম অর্জন করতে পারবেন। ফলে ব্যাপার হচ্ছে যে কোন ক্ষেত্রে এইরকম মানে কি ক্যান্সারের মতো ডিপ অ্যাক্টিং, মানে এরকম মারাত্মক ডিজিজের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সুপারফিশিয়াল ড্রাগ ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে আপনারা কনস্টিটিউশনাল ড্রাগ ব্যবহার করবেন, এই জাজমেন্টটা কিন্তু আপনাকেই করতে হবে। কোনো ক্ষেত্রে সুপারফিশিয়াল ড্রাগ দিয়ে তাকে রিলিভ করতে হবে, কারণ কনস্টিটিউশনাল ড্রাগ দিলে পেশেন্টটা মারা যেতে পারে। আবার কিছু ক্ষেত্র আছে যেখানে কনস্টিটিউশনাল ড্রাগটা দিলে পরে পেশেন্টটা রিলিফ শুধু পাবে তা নয়, একটা আউটস্ট্যান্ডিং রিলিফ পাবে, অসাধারণ রিলিফ পাবে, এবং সার্বিকভাবে তার উন্নতি হয়। আমরা এমনও দেখেছি বেশ কিছু পেশেন্ট আছে যাদের চেহারার পর্যন্ত উন্নতি হতে শুরু করে, তখন আমরা ভাবতে শুরু করি 1 নম্বর ইয়েতে
হ্যানিম্যান বলেছেন সিক টু হেলথ, হেলথে ফিরে আসছে যখন, তাহলে এটা সারিয়ে ফেলছি। না ভাই, এত সহজে সারানো যায় না, আর এটা অনেক কমপ্লিকেটেড ম্যাটার। হ্যাঁ, তবে কিছু কেস সারে আমরা দেখেছি, সেই সংখ্যাটা এত নগণ্য, মানে আমার দেখার মধ্যে, সেটাকে মনে হয় আমার হিসেবের মধ্যে না আনাই ভালো। হুম। তো এইবার তাহলে হচ্ছে কি, তাহলে বোঝা যাচ্ছে যে ভালো থাকা মানে, ভালো থাকলে রুগী বলে, হ্যাঁ ডাক্তারবাবু ভালো আছি, চিন্তা নেই, এই ওষুধটাই দিয়ে যান। এতে কিন্তু আপনার আনন্দিত হবার কিছু নেই। হ্যাঁ, হোমিওপ্যাথির প্রতিটা ক্ষেত্র কিন্তু আপনাকে বিচার বিবেচনা করে তবে আপনাকে গ্রহণ অথবা বর্জন করতে হবে। হোমিওপ্যাথিতে রোগীর যে কথা, রোগীর কথাগুলো বিচার করতে হবে। এখানে কি বলছেন, এখানে যদি বাংলাটা এবার পড়তে পারে বলো, না আমি ইংরেজিটা পড়ে বাংলা করে দেবো। আচ্ছা স্যার, পড়ছি স্যার। হ্যাঁ পড়ো। আহ, লক্ষণগুলো থেকে তুমিও বুঝতে পারো রোগী প্রকৃতপক্ষে দুর্বল কিনা। হুম। যদি লক্ষণগুলোর গতি বহির্দেশের বদলে অভ্যন্তরকে গ্রহণ করে, তবে তুমি বুঝতে পারবে যদিও রোগী উৎসাহ বোধ করছে, কিন্তু তার উৎসাহের কোনো কারণ নেই। থামো, থামো, এর উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। যে পেশেন্টের সিমটমে সে ভালো বোধ করছে, পেশেন্ট ডাক্তারকে বলছে আপনি ওষুধটাই চালিয়ে যান। সিমটমে ভালো বোধ করছে মানে তার কষ্টগুলো ভালো হয়েছে, কষ্টে আরাম হয়েছে। কিন্তু পেশেন্টকে যখন আমি জাজমেন্ট করছেন, তখন পেশেন্ট দেখা যাচ্ছে, হিসেব করে দেখা যাচ্ছে সে আগের থেকে দুর্বল হয়েছে। বুঝবেন কি করে, বুঝবেন কি করে? পেশেন্ট বলছে, পেশেন্ট কিরম বলবে? এবার পেশেন্টকে জিজ্ঞেস করুন যে আপনি সিঁড়ি দিয়ে উঠতে গেলে আগেতে যতটা কষ্ট, এখন কি তার সেরকম কষ্ট হচ্ছে? না ডাক্তারবাবু, কষ্টগুলো এমনি, রোগের কষ্টগুলো কমেছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গেলে যেন আমি একটু তাড়াতাড়ি হাঁপিয়েই পড়ছি ডাক্তারবাবু। আর আমার যেন একটু বেশ দুর্বল বোধ হচ্ছে। এই দুর্বলটা কে? দুর্বল কি শরীরে কোনো একটা অংশকে বোধ করছে? না, সার্বিকভাবে সে দুর্বল বোধ করছে। এই দুর্বল বোধ করাটা কিন্তু হোমিওপ্যাথির নিয়ম অনুসারে কিন্তু এটা সঠিক নয়। এবং আরেকটা কথা এখানে বলেছে যে সিমটমের ডিরেকশনটা ইনার যাচ্ছে, আউটার সাইডে যাচ্ছে না। যেমন ধরুন আপনি একটা ওষুধ দিয়েছেন, আপনি একটা হাঁটু ব্যথার ওষুধ দিয়েছেন, হাঁটু ব্যথার ওষুধ দিয়েছেন, হাঁটু ব্যথাটা তার সেরে গেল, হাঁটু ব্যথাটা সেরে গেল, সেরে যাওয়ার পর সে কি বলছে, উইকার, বা আই ফিল ডিপ, বা আমি এই বুকের এই চেস্টে কিছু মাঝে মাঝে কষ্ট অনুভব করছি, এবং আমার একটা দুর্বল, আমার যেন একটা দুর্বলতা অনুভব করছি হাঁটা চলার মধ্যে, মাঝে মাঝে, সব সময় নয় ডাক্তারবাবু। তবে আপনি ওষুধটা দারুণ দিয়েছেন, আমার হাঁটুর ব্যথাটা চলে গেছে, কত বছর ধরে ভুগছি, সোজাভাবে হাঁটতে পারতাম না। তো এতে আপনি আনন্দিত হলেন, এটাই হচ্ছে এভিডেন্স বেস কেস করে দিয়ে দেবে, আপনারাই ওটাকে লাইক দেবেন, লাভ দেবেন, হ্যাঁ কনগ্রাচুলেশন করবেন, সবকিছু করবেন। নীতি কোথায়? এই আরোগ্যের মধ্যে নীতির কথাটা কোথায়? হোমিওপ্যাথির প্রতিটা ক্ষেত্রেই নীতি নির্ভর, কেস টেকিং থেকে শুরু করে আরোগ্য পর্যন্ত নীতি কোথায়? আপনাদের একটা কথাই বারবার আমি বলছি, নীতিকে গুরুত্ব দিন, ব্যক্তিকে নয়। নীতি আছে কিনা, যদি নীতি থাকে তাহলে গ্রহণ করবেন, নীতি না থাকলে বর্জন করবেন, একটা সোজা হিসেব, সে যেই হোক। যদি আমার মতো নীতি খুঁজে না পান, আমাকেও ত্যাগ করবেন, মানে নীতিকে বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে পেশেন্ট তাহলে কি বলছে, যে আমি কিন্তু চেস্টে আমার একটা অসুবিধা হচ্ছে, বা আমার ডাক্তারবাবু আগে আমার ব্যথাটা ছিল, ব্যথাটা থাকার পরে ব্যথাটা তো কমে গেছে ডাক্তারবাবু, এখন ঘুমের একটু ডিস্টার্বেন্স হচ্ছে। তখন আপনি জিজ্ঞেস করলেন যে ঘুমটা কি আগেতে আপনার এরকম হতো? বলুন, না না ডাক্তারবাবু, আমার একদম পড়লেই নাক ডাকিয়ে ঘুমাতাম, খুব সুন্দর ঘুম হতো আমার। তা দেখুন, এই হাঁটুর ব্যথাটা সারার পর তার কি হলো, ঘুমটা চলে যেতে শুরু করেছে। হ্যাঁ, এখানে যদি উইকার কথাটা এখানে বলছেন না, উইকার কথাটা এখানে আসছে না, কিন্তু এটা আমি বোঝার সুবিধার জন্য আমি একটু বিস্তৃতভাবে আলোচনা করছি। তাহলে এই যে ঘুমটা আসছে না, ঘুমটা আসে কোথা থেকে? ঘুমটার পেছনে মস্তিষ্কের একটা কারণ আছে তো। তাহলে মস্তিষ্কটা আমাদের সেন্টার, হ্যাঁ, তা সেইখানে ঘুমের সেন্টার আছে, তো সেখানে যে কোনো ভাবে সেখানে একটা গন্ডগোল পাকিয়েছে। তাহলে এখানে এই যে হাঁটুটা যে সারলো আমার, এই যে আমি আনন্দে লাফাতে শুরু করলাম, কেউ পারেনি, আমি সারিয়ে দিয়েছি, এই সাফল্য কি আমাদের নীতিসম্মত ভাবে সঠিক? মোটেই না। ফলে হোমিওপ্যাথি ডাক্তাররা তার সাফল্য এবং ব্যর্থতা দুটোকেই কিন্তু তুল্যমূল্য যুক্তির দ্বারা বিচার করে গ্রহণ অথবা বর্জন করবেন। ফলে যদি আপনাদের সাফল্যগুলোকে, ব্যর্থতাগুলোকে যদি আপনি চালাকি করেন বা লুকিয়ে রেখে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনার হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে, হোমিওপ্যাথির কোনো লাভ হবে না, এবং আপনিও হ্যানিম্যানের দ্বারা অভিশপ্ত হবেন। কারণ এই অসুস্থ অসুস্থ মানুষকে এইভাবে তার সর্বনাশ করার নৈতিক অধিকার আমাদের নেই। আমরা চেষ্টা করেও যদি ভুল প্রেসক্রিপশন করে ফেলি, তার ক্ষমা আছে, কিন্তু যখন আমি এইগুলোকে লুকাবো, তার ক্ষমা নেই। তো ফলে আমাদের তাহলে এখানে ভাবতে হচ্ছে কি,
যে তার মানে কি আমি একটা বাইরের সিমটম যদি আমার আর আরাম হয়ে যায়, পেশেন্ট কিন্তু বলবে ডাক্তারবাবু আপনি ব্যথাটা কমিয়ে দিয়েছেন, দারুণ ব্যাপার, এইটাকে একটু কমিয়ে দেন। হ্যাঁ, এবং আপনার খুশি হবে, সে পাঁচজনের কাছে বলবে "এই ডাক্তারবাবু খুব ভালো রে, আমাকে দুপুরিয়া ওষুধ দিয়ে কি এক পুরিয়া ওষুধ দিয়ে সারিয়ে দিয়েছে"। কিন্তু সত্যি করে কি নীতির ভিত্তিতে যদি বিচার করে দেখি, এই প্রশংসা কি আপনার প্রাপ্য হওয়া উচিত? এটা আমার প্রশ্ন বিবেকের কাছে। কোনো ব্যক্তিগত সমালোচনা আমি পছন্দ করি না, কিন্তু বিবেকের কাছে আপনার বিবেক কি বলে? একটা অসহায় অসুস্থ মানুষ আপনার সাহায্য নিতে এসছে, আপনি তাকে কি দিচ্ছেন? ফলে এই যে দিয়ে ফেলেছেন, ফলে এখান থেকে যদি আপনার উপলব্ধি না আসে যে আপনি ভুল করছেন, তাহলে তো পেশেন্টটাকে আপনি মেরে ফেলবেন। এবং এইখানে দেখুন একটা কথা বারবার বলছে কিন্তু, যে পেশেন্ট এনকারেজ করবে, পেশেন্ট তো আপনাকে বলবে হ্যাঁ আমি খুব ভালো আছি। আমার একটা কেসের কথা আমি আপনাদের আগেও বলেছি, আমি একই কথা বারে বারে বলি বোঝার সুবিধার জন্য, বিভিন্ন রকম উদাহরণ দিলে পরে গুলিয়ে যেতে পারে। সেই জন্য বলি, যেমন আমি একটা নেজাল পলিপের কেস, আজকেই আমি নেজাল পলিপের একটা কেস এসেছিল আমার আমার এই হোমিও দর্পণও এসেছিল, আর হোমিও রেজিস্ট্রি এসেছিল। সেখানে সব মানে আর কি ওদের সব বিনা অস্ত্রে সারাবে ইত্যাদি ইত্যাদি সবকিছু আসলো। তো সেটা দেখলাম, দুটোকেই আমি ডিক্লাইন করে দিলাম। তবে এই নেজাল পলিপের কেস বলছি, আমি একটা সাইলেসিদের নেজাল পলিপের কেস সারিয়ে দিয়েছিলাম মানে কি 3 সপ্তাহের মধ্যে সেরে গেছিল। এবং সেটা 4-5 মাস পর থেকে তার ঘুমের ডিস্টার্ব শুরু হয়। এবং তারপরে পরবর্তীকালে পেশেন্টটা আমার এলাকায় না থাকার জন্য আমি বেঁচে গেছি, কিন্তু পরবর্তীকালে স্যারের কাছে আমি গিয়ে বুঝতে পারলাম যে এটা সাপ্রেশন হয়ে গেছে। এই যে সাপ্রেশন আমি করে ফেলেছি, তখন আমার ওটা বোঝার ক্ষমতা ছিল না বাস্তবে। আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম যে আমি এরকম একটা কেস সারাতে পেরেছি, এতদিনের কেস স্যালেসে দিয়ে সারাতে হয়েছে, আনন্দিত হয়েছিল। আর আসল কি জানেন তো, পাগলের গোদে আনন্দ বলে একটা বাংলায় কথা আছে। হ্যাঁ, যদি ধরুন আপনার ফাইলেরিয়া হয়েছে, ফাইলেরিয়া হলে পরে সেই ভাবছে আমার পায়ের স্বাস্থ্য ফিরেছে। তো এরকম ভাবনা তো আমাদের অনেকেরই আছে, আমরা না বুঝে এই ভাবনাগুলো করে ফেলি। তো ফলে ব্যাপার হচ্ছে কি, যে এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কি করে ফেলছি। এখানে পেশেন্টের ক্ষেত্রে তাহলে পেশেন্টটা সার্বিকভাবে আমরা যদি বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে সিমটমটা কোথা দিয়ে যাচ্ছে, ভেতর দিকে যাচ্ছে। ভেতর দিকে গেলে সে উইক ফিল করবে, হোমিওপ্যাথি ওষুধে কি হয়, সে বেটার ফিল করবে, সে বেটার ফিল করবে, বেটার ফিল করি। হাঁটু ব্যথা নিয়ে যখন বলছি, হাঁটু ব্যথা নিয়ে বলছি, হাঁটু ব্যথা নিয়েই আমি কিওরের উদাহরণটা দিচ্ছি। হাঁটুর ব্যথাটা আপনি ওষুধ দিয়েছেন, ডাক্তারবাবু হাঁটুর ব্যথা তো আমার বহুগুণ বেড়ে গেছে, আমি তো চলতে পারছি না, এখন তো আমাকে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। আপনি ভাবলেন তাই তো, এখন তো লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে, তো আরো দুর্বল হয়ে গেছে। তাই কি সত্যি সত্যি তাই হয়েছে? এবার জিজ্ঞেস করে দেখুন। সে বলছে, খোঁজ নিয়ে জানা যাচ্ছে কি, তার বাড়ির লোক বলছে তিনি আগে সারা রাত চিল্লাতেন ব্যথায়, এখন কিন্তু চিল্লাচ্ছে না। এই গল্প আপনি শুনেছেন? আমি বারে বারে একটা গল্প বলি, তার কারণটা হচ্ছে যাতে এটা মাথায় ঢোকে, সেই জন্য। তিনি চিল্লাচ্ছেন, তিনি কি করছেন না, রাত্রিবেলা খুব আরামসে ঘুমোচ্ছেন, খিদেটাও বেড়ে গেছে, ঘুমটা ভালো হচ্ছে। তাহলে ঘুমটা যে ভালো হচ্ছে, আগে ব্যথার চোটে ঘুমোতে পারতো না, কিন্তু এখন ব্যথাটা বেড়ে গেছে, তাহলে তো তার ঘুম হবার কথা নয়। তাহলে ব্যথাটা বেড়ে গেলেও সে কিন্তু ঘুমোচ্ছে, তার মানেটা কি, কে ঘুমোচ্ছে? রোগী ঘুমাচ্ছে। ব্যথাটা কি, রোগ, রোগটা বেড়েছে কিন্তু রোগী ঘুমোচ্ছে, তার মানে রোগী ভালো আছে, রোগী ভালো আছে। রোগ যদি ভালো থাকে, খিদে যদি বাড়ে, সে কি উইকার হবে? সে তো দুর্বল হবে না, সে আরো সবল হবে। তাহলে আমাদের সাধারণ বিচারে লাঠি নিয়ে চলছে বলে আমরা ভাবলাম বোধহয় আমার ওষুধটা ভুল হয়ে গেছে। না বন্ধু, বিচার করুন, রোগীকে ধরে বিচার করুন। শুধু ওই একটা জায়গা দেখে বিচার করলে ভুল হয়ে যাবে। প্রতিটি ক্ষেত্রে বিচার করতে হবে আপনার কৃতকর্ম, আপনি যে ওষুধটা দিয়েছেন সেটার ফল কি হচ্ছে, সেটা ফলটা হোমিওপ্যাথির নিয়ম অনুসারে হলো না নিয়মের উল্টো হয়ে গেল। ফলে এইখানে এই জায়গাগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হবে। যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, এবং আমাদের জ্ঞান অর্জন করার জন্য ভালো করে মেটেরিয়া পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। আর দর্শনটা তো একদম গুলে খেতে হবে। দর্শনের আপনার অ্যাডভার্টাইজমেন্ট মুখস্থের দরকার নাই, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি দর্শনটা গুলে খেতে হবে, তার এসেন্সটাকে গুলে না খেতে পারেন, আপনি আলটিমেটলি ভালো একজন চিকিৎসক কখনোই হতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনার বিবেক কি সায় দেবে যে একটা অসুস্থ মানুষকে এইভাবে ক্ষতি করে পয়সা রোজগার করা? কখনোই সায় দেবে না। কোনো সুস্থ মানুষ এই ধরনের আহ ক্ষেত্রে সে তার সায় দিতে পারে না। এবার আসা যাক, পড়ো, একটা করে পড়ো, আমি বলবো। আচ্ছা স্যার, আমরা লক্ষণগুলোর মধ্যে ব্যাধির প্রকাশ যেভাবে পাই তাতে আমরা নির্ভর করতে পারি। প্রাচীনপন্থীদের মধ্যে আমরা এসব কিছু লক্ষ্য করি না, কেবল রোগীর বিষয়ে তথ্য পাওয়া ছাড়া।
হোমিওপ্যাথি ওষুধের ব্যবস্থাপত্র তৈরি করার পর এইটি সামান্য বিষয়। লক্ষণগুলো নিজেরা অবশ্যই সত্য জাহির করবে। অনেক ব্যাপারে সেই কি বলছে তাকে লক্ষণগুলো সমর্থন করে। লক্ষণগুলো চিকিৎসকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণ। ব্যাস, প্যারাসিস স্যার। প্যারাশেষ। এখানে তাহলে কি বলছে যে আমাদের মায়াজামি বলুন, নিয়মই বলুন, মানে কি যে আমাদের যে আরোগ্যের নীতি বলুন, সবকিছু কিন্তু সিমটমের উপর ভিত্তি করেই করতে হবে। সিমটমকে বাদ দিয়ে কিছু করা যাবে না। অনেকে এরকম ভাবে সিমটমকে আলাদা করে দেখবো, মায়াজমকে আলাদা করে দেখবো, কখনো বলে যে মায়াজম আগে ওষুধ দিয়ে ফেল করলে তবে মায়াজমের কথা ভাববো। ব্যাপারগুলো তো এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে আনকমন পিকুলার সিমটম গুলো 153-তে হ্যানিম্যান বলেছেন, আনকমন পিকুলার সিমটম গুলো বলেছেন, তার মানে সব সিমটম বলেননি। আমরা তো একটা পেশেন্টের ক্ষেত্রে প্রচুর সিমটম পাই। তাহলে সব সিমটমকে যদি ধরে যদি যোগ করে, মানে এবারে যে তো পাবেন আপনি, যোগ করে যদি যেটা বেশি আসবে সেটা যদি দেই, তাহলে তো আমরা তো বিপদে পড়ে যাব। হ্যানিম্যানের নির্দেশ তো তা নয়। হ্যানিম্যানের নির্দেশ হচ্ছে আনকমন পিকুলার গুলোকে বেছে নিয়ে ওষুধটা দিতে হবে। এবং এই যে ওষুধটা আমি দিলাম আনকমন পিকুলার গুলোকে দিয়ে, এইবার আমি কি করব, ফলো আপ যখন করব সেখানে সেই আনকমন পিকুলিয়ার গুলোর কি অবস্থায় আছে, বা তার পেশেন্টের পরিবর্তনটা হচ্ছে সেখানে তার কি পিকুলারিটি আছে, কি ধরনের পিকুলারিটি আছে, সেটাও আমাদের কিন্তু জাজমেন্ট করতে হবে। এই জাজমেন্টটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু পেশেন্টের সর্বনাশ ছাড়া আর অন্য কিছু হবে না। এবং আমাদের সবকিছু সিমটমের উপর ভিত্তি করে করতে হবে। এখানেও দেখুন, খেয়াল করে দেখুন, আমি একটা কথা বলেছি, ভালো করে দেখুন। আমি বলেছি যে ওষুধ দেওয়ার পর পায়ের ব্যথাটা বেড়ে গেছে, কিন্তু তার ঘুম এবং খিদে খুব সুন্দর আছে। পায়ের ব্যথা বেড়ে গেছে, আপনি লাঠি নিয়ে ঢুকলো, প্রথমবার লাঠি নিয়ে ঢোকেনি, আপনি ভাবেন লাঠি নিয়ে যখন ঢুকেছে তাহলে আমার ওষুধ ভুল। উম, শক্তি কমে গেছে, শক্তি কমে গেছে, আপনার ওষুধ ভুল। তখন আপনি পরীক্ষা করে দেখলেন যে না, আপনার ওষুধ ভুল নয়, আপনার ওষুধ ভুল নয়। কেন ভুল নয়? পেশেন্ট বলছে যে এখন ব্যথা বেড়েছে। আপনার সাধারণ বুদ্ধি কি বলে? যে মানুষটা ব্যথার জন্য সারা রাত চিল্লাতো, নাতিদের বলতো যে আমাকে টিপে দে, বাড়িয়ে দে, সেই মানুষটার ব্যথা বাড়লেও সে টিপতে বলছে না, সে নাক ডাকে ঘুমোচ্ছে। এটা কি আপনার কাছে আনকমন পিকুলার নয়? এটা কি আপনার কাছে অদ্ভুত নয়? হোমিওপ্যাথিতে কোন অদ্ভুত ছাড়া সবকিছুই তো অদ্ভুত, অদ্ভুত দিয়েই সবকিছু বিচার করতে হবে। আপনি যখন এই অদ্ভুত ঘটনা যখন পাবেন, যে এই অদ্ভুত ঘটনা কি, রোগ বেড়ে গেছে, রোগের কষ্ট বেড়ে গেছে, কিন্তু মানুষটা ঘুমোচ্ছে, ভাবছে, তাহলে এটা কে, কে তাহলে ভালো আছে, কে ভালো ঘুমোচ্ছে, কে ভালো খাচ্ছে? না, রোগী খাচ্ছে, রোগী খাচ্ছে। তাই এই রোগের সঙ্গে এই যে সম্পর্কটা, এটা কি অদ্ভুত নয়? যে ব্যথা বেড়ে গেছে, ব্যথা বেড়ে গেছে, তবু সে ঘুমোচ্ছে, এইটাই, এই জায়গাটাই তো আপনার কাছে অদ্ভুত লাগবে। আর এটাকে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলে। পরবর্তীকালে আমি এগুলো আলোচনা করব। তা এই যে এই জায়গাটা যখন আমরা বুঝলাম, তখন বুঝলাম যে হোমিওপ্যাথি ইয়ে ব্যথা বাড়লেও পেশেন্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে। আবার ব্যথা কমে গেলে যদি দেখি তার ঘুম বন্ধ হয়ে গেছে, বা বুকের কাছে তার কষ্ট হচ্ছে, বা তার খিদে হচ্ছে, খিদেটা বন্ধ হয়ে গেছে, শরীরটা দুর্বল অনুভব করছে, তখন ব্যথা কমে গেলেও বলবো না পেশেন্টটা ভালো আছে। তাহলে আমাদের সব সময় কিন্তু এই রোগীটাকে বিচার করতে হবে। রোগীটাকে বিচার করার পদ্ধতিটা যদি না আমরা শিখতে পারি, না বুঝতে পারি, রোগ এবং রোগীকে আলাদা করাটাও শিখতে হবে। এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু প্রতিপদে আমরা ঠকবো। আমি আপনাদের একটা বিশেষ করে আহ সবার জন্যই বলছি। আচ্ছা, আমি এর আগেও উদাহরণ দিয়েছি, সেটা আমি বলছি, আমার একটা কেস থেকে বলছি। খুব সংক্ষেপে বলছি, দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই যেগুলো কতটা কতটা বিচার বিবেচনা করে একজন হোমিওপ্যাথি ডাক্তারকে বুঝতে হয়, সেই জায়গাটা আপনাদের আমি বলতে চাইছি। আমার একটা ডিপ্রেশনের কেস ছিল, এবং সে কয়েকবার সুইসাইড করার চেষ্টাও করেছিল, নিমহামসে দেখিয়েছিল, ব্যাঙ্গালোরের নিমহামসে, খুব নামকরা ডাক্তার। সেখানে কয়েক বছর চিকিৎসা হয়েছে, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি, বিশেষ কোনো তার লাভ কিছু হয়নি। পেশেন্টটা এখন ঘরেই বসে থাকে। সে রবীন্দ্রভারতী স্টুডেন্ট ছিল, ও খুব ভালো স্টুডেন্ট, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো। তা তাকে আমি সবকিছু বিচার বিবেচনা করে তাকে ন্যাট্রামিওর দিই। ন্যাট্রামিওর দেওয়ার 15 দিন বাদে তার মা ফোন করে বলছে, ডাক্তারবাবু আপনি কি ওষুধ দিয়েছেন? ছেলে আগে দেশে যাওয়া বা দু একটা কথা বলতো আমার সঙ্গে, কথা আর বলছে না, খাওয়াটাও প্রায় ছেড়ে দিয়েছে। হুম।
দিনরাত ঘরের মধ্যে বসে আছে ফোন নিয়ে। হ্যাঁ, কেউ ফোন করলে আগে দু একজন বন্ধুর ফোন ধরতো, দু একটা কথা বলতো, সবই বন্ধ হয়ে গেছে। কি করব? আপনি কি ওষুধ কোনো পরিবর্তন করবেন? তো তখন আমি বললাম যে দেখুন, আপনি আসুন, না আসলে আমি বুঝতে পারছি না। আমি কেসটা নিয়ে আবার আমি স্টাডি করলাম, স্টাডি করে দেখলাম না, নেটটাইমির তো আমার ঠিক আছে, তাহলে পেশেন্টটা এরকম ডিটোরিয়েট হলো কেন? এবং আমার কাছে উনি ওই মুহূর্তে আসতে পারেননি, আস্তে আস্তে আরো দিন 15 সময় তার লেগেছিল, দূরের পেশেন্ট তো। তারপরে 1 মাস বাদে যখন আসছে, ছেলেটার চেহারাটা কিন্তু ভেঙে গেছে। ছেলেটার চেহারাটা ভেঙে গেছে, ভালো করে আমার কথা বলে শুনুন, প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করুন। ছেলেটার কিন্তু চেহারাটা ভেঙে গেছে, চোখের কোণে কালি পড়েছে, সর্বদিকেই তার কিন্তু রিক্ততার ছাপ, বা তার সেজে বেশ কষ্টে আছে, এই ছাপটা কিন্তু তার আসতে দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া ঠিক মতো না করার জন্য সে যথেষ্ট দুর্বল, মানে ধরে উঠতে পারলে তাকে ভালো হয়, তাকে ধরে ধরে যদি নিয়ে আসে বাবা, তাহলেই ভালো হয়। তার মা আমাকে যা বিবরণ দিল, তাতে আমার বুকটা কেঁপে উঠেছে। আমি তখন ভাবলাম, তাই তো, এটা তো সিমটম গুলো তো সব সেন্টারের দিকে আক্রমণ করেছে, এ তো আমার ওষুধটা ঠিক হয়নি। সেন্টার আক্রমণ করেছে মানে কি, পেশেন্টটার কথাবার্তা বলতে কথাবার্তা বন্ধ, তার খিদে চলে গেছে, খাওয়ার ইচ্ছে চলে গেছে। তো খাওয়ার ইচ্ছে তো নিশ্চয়ই পেটে আসে না, সেন্টার তো আমাদের ব্রেনে। এবং সে কারোর সঙ্গে কথা বলতো না, এখন কথা বলা ছেড়ে দিয়েছে, সে আরো বেশি চোখের কোণে কালি পড়ে গেছে। তাহলে এইগুলো কি, এগুলো তো ডিটোরিয়েশন, এটা পেশেন্টের ধ্বংসের দিকে গিয়ে চলেছে, এরকম একটা ঘটনা। এরকম একটা ঘটনা হলে যে কোনো ডাক্তারের বুক কেঁপে উঠবে, আমারও বুক কেঁপে উঠেছিল যে আমি এত বড় সর্বনাশ করে ফেললাম। আমি ন্যাট্রামিউর দিয়ে আমার ভেতরটা ভীষণ মোচড় দিচ্ছিল, কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি ওর মাকে বললাম যে আপনি একটু বাইরে যান, আমরা ছেলেকে নিয়ে বাইরে যান, আমি এরকম একটা কথা বলছিলাম। বলতে বলতে উনি যেই বাইরে যেতে গেলে, তখন ছেলে এটা বিড়বিড় বিড়বিড় কি একটা করছিল। আমি বললাম আপনি ছেলেকে বসিয়ে দিয়ে যান। বিড়বিড় করছে বলে বসিয়ে দিয়ে গেলাম, ওর বাবাকে ডাকলাম। বাবাকে ডাকার পর আমি তখন বললাম যে ছেলে কি একটা বিড়বিড় করছিল, আমি তো সেটা বুঝতে পারলাম না। তখন ওর বলছে, স্যার, একটা কথায় সব কিছু খারাপ, সব কিছু খারাপ, কিন্তু আমার ছেলে ওই যদি তোর ডাক শুনে কেউ একলা চলরে, এই গানটা প্রতিদিন গাইছে। যেহেতু আপনি এখানে, আপনার কাছে বাইরে এসছে তো, ওই জন্য ওটা জোরে গাইছে না, কিন্তু ঘরের মধ্যে প্রায়ই গাইছে, কিছুক্ষণ পরপরই সে গাইছে। তাহলে এই যে কিছুক্ষণ পর পর গাইছে, তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, এটা তো উদ্দীপনামূলক গান। উদ্দীপনামূলক সেই গানটাই গেয়েছে, একটা গানই সে গেয়ে চলেছে। আমি বললাম এই গানটা, গান কি ও গাইতো? বলে না, গান প্রায় 2 বছর ধরে গান বন্ধ, গান শুনতো না পর্যন্ত। আপনাকে আগেই বলছি, গান গান সহ্য করতে পারছিল না। হ্যাঁ, কিন্তু এখন যেন একটু ওই কিছু কিছু আগেকার পুরোনো দিনের গান দু একটা শুনছে, এরকম ঘটনা আছে মনে হলো, আমার মনে হয়েছে। তাকে বাজাতে শুনিনি, হয়তো আমরা আশেপাশে বাজছে, ও দেখি কান পেতে আছে, মনে হয়েছে আমার। তা এখানে মূল কথাটা হচ্ছে কি, যে পেশেন্ট হচ্ছে কি গান গাইতে শুরু করছে। গানটা কে গায়? গানটা ভেতরে যদি তার আনন্দ না থাকে, ভেতরে যদি তার একটা স্বস্তি বা আরাম বোধ না হয়, সে গানটাকে এমনি গাইবে? আপনি ভেবে দেখুন না, আপনি যখন কষ্টে কাতর, আপনার কি তখন গান বেরোয়? আনন্দের মধ্যে থাকলে তো গানটা বেরোয়। যখন ওইটুকু পয়েন্ট পেলাম, তখন আমি তাকে বললাম যে ভয়ের কিছু নেই, আপনার আশা করছি আপনার ছেলে ভালো হয়ে যাবে। তাই এখানে আমি কি দেখলাম, ন্যাট্রামিউরে প্রাইমারি অ্যাকশনে কিন্তু এইগুলো সব এসে, কারণ ন্যাট্রামিউর তো ডিপ্রেশন একটা গ্রেট মেডিসিন। প্রাইমারি অ্যাকশনে এইগুলো ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেকেন্ডারি অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। সেকেন্ডারি অ্যাকশন ওই যে গান গাইতে শুরু করেছে, দিন 15 বাদে খবর পাচ্ছি যে ছেলে বেটার। হুম, ছেলে বেটার। তো এই যে বেটারটা কয়েক 6-7 মাস কি 8 মাসের মধ্যে কেসটা কমপ্লিট কিওর হয়ে যাবে। আর আমার ওষুধ লাগেনি, লাস্টে আমি একটা 1M দিয়ে ছেড়েছিলাম, তারপরে আর তারা আসেনি। তারপরে মাঝে সাথে যোগাযোগ হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, কিন্তু পেশেন্ট ইজ বেটার। তাহলে এই যে দেখুন, আপনি সব কিছু দেখলেন, দেখার মধ্যে আপনি যখন ভালো আছে, সেন্টার ভালো আছে মানে কি, ওই যে গান গাইছে এইটা আপনি দেখলেন, এই সেন্টারটা যখন ভালো আছে, তখন বুঝতে পারলেন যে সেন্টার যখন ভালো হতে শুরু করেছে, পেরিফেরিতেও ভালো হবে। রোগ আক্রমণ যেমন সেন্টার থেকে পেরিফেরিতে হয়, রোগের আরোগ্য কিন্তু সেন্টার থেকে পেরিফেরিতে হয়। ওই জন্য কেন্ট বলেছেন কজ টু এফেক্ট, কিওর করতে হবে কজ টু এফেক্ট, শুধু এফেক্টটাকে কিওর করলে হবে না। আজকাল আপনারা দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় দেখতে পাবেন সব সেমিনার হচ্ছে, সেখানে কেউ হাঁটুর ব্যথা সারাচ্ছে, কেউ পলিপাস সারাচ্ছে, কেউ বাত সারাচ্ছে। হ্যাঁ, কেউ টিউমার স্পেশালিস্ট টিউমার সারাচ্ছে। হ্যাঁ, কেউ IBM স্পেশালিস্ট সারাচ্ছে। এগুলো কি সারাচ্ছে? এগুলো এক একটা পার্টকে সারাবার গল্প হচ্ছে। একটা পার্ট কি হোমিওপ্যাথির গল্প? হোমিওপ্যাথি তো ইউনিট হিসেবে দেখা হয়।
একক হিসেবে দেখায়। এখানে এককের মধ্যে তার মন থেকে দেহ মন দুটো মিলে তো পেশেন্টকে দেখায়। তাহলে আজকে যে এই যে জিনিসগুলো যেগুলো চলছে আপনার দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এটা কতটা যুক্তিসঙ্গত আমি তরুণ বন্ধুদের কাছে ভাবনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভাবুন যে এইভাবে ওই লোকাল পার্টের ইয়েটাকে যদি আমরা সারিয়ে দিলে রুগীটা কি ভালো যাবে? আমি তো আপনাকে গল্প করে বোঝালাম আমি। তার ফলে বুঝতেই পারছেন যে প্রতি ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, রোগীটা ভালো আছে কিনা। রোগীটা যদি খারাপ থাকে তাহলে আপনার ওষুধ ঠিক নেই, রোগীটা যদি ভালো থাকে আপনার ওষুধ ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কি এখানেও জাজমেন্ট, এই জাজমেন্ট বা এই যে পেশেন্টকে যে অ্যানালাইসিস করা, এই ক্ষমতাটা কিন্তু একদিনে আসবে না, করতে করতে এসে যাবে, এটা আসবে। আমি জাস্ট আপনাদের কানে কাছে মোটামুটি একই ধরনের উদাহরণগুলো বারে বারে আপনাদের মধ্যে আমি বোঝাতে চাইছি। একটা দুটো বুঝতে পারলে পরেই আর দু একটা রোগীর মধ্যে পেয়ে গেলেই আপনারা বুঝে যাবেন, আপনাদের আর অসুবিধা হবে না। কারণ সবসময় মনে রাখবেন যে হোমিওপ্যাথির ক্ষেত্রে রোগী আপনার সবচেয়ে বড় শিক্ষক। ভেটেরিনারি মেডিকেল তো শিক্ষক বটেই, রেপার্টারি তো শিক্ষক বটেই, তারপরেই শিক্ষক হচ্ছে আপনার রোগী। রোগীর কথা শুনুন, রোগী কি ভাষায় কথা বলছে সেই ভাষাগুলোকে বিশ্লেষণ করুন। সে যখন রেকর্ডিং করছেন তখনও বিশ্লেষণ করবেন, আবার যখন আবার যখন ওষুধ দেওয়ার পর যদি ভালো আছে কিনা সেটাও দেখবেন। যেমন ধরুন কালকে আপনি একটা কালকের কাজটা নিয়ে আমি বলছি। কালকের কাজটা হচ্ছে কি আমাদের কুণাল স্যার কালকে ক্লাসটা করে অতি উচ্চাঙ্গের আলোচনা আছে। অতি উচ্চাঙ্গের মানে সাধারণত এইরকম উচ্চাঙ্গের আলোচনা সবসময় একজন চিকিৎসক করতেও পারেন না, কারণ একটা মুডের ব্যাপার থাকে। হ্যাঁ, তা ওনার কালকে ওনার মুডটা খুব ভালো ছিল, তো সেই জন্য আর কি উনি অসাধারণ উচ্চাঙ্গের আলোচনা করছেন। ওখানে তিনি কি দেখিয়েছেন, সেখানে কি দেখা যাচ্ছে যে স্ট্যাফিসাইক্রিয়ার মূল প্রাণভোমরাটা কি। এই প্রাণভোমরার কথাটা বলতে গিয়ে একটা গল্প বলি আপনাদের। যেমন ধরুন আপনার রাক্ষসের গল্প বলেছেন, রাক্ষসের গল্প পড়েছেন। তা রাজকুমার গিয়ে দেখলো যে কয়েকশো রাক্ষস আছে, সেখান থেকে রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। সে ভাবলো আমি কতগুলোকে কাটবো আর কতগুলোকে মারবো, কারণ রাক্ষসদের মারলে হাত কেটে দিল, কিছুক্ষণ পর হাত জোড়া লেগে যাচ্ছে, তারা কিন্তু বেঁচে যায়। রাক্ষসটা মরবে কিসে, সে বহুত কষ্টে সে খবর পেলো ওই রাজনারীর কাছে, এই রাজকন্যার কাছে, যে ওদের একটা প্রাণভোমরা আছে, অমুক জায়গায় একটা পুকুর আছে, পুকুরের মধ্যে একটা উম, বাক্স আছে, বাক্সের মধ্যে একটা কৌটোর মধ্যে এই প্রাণভোমরা আছে, ওইটাকে যদি আপনি মেরে ফেলতে পারো তাহলে কিন্তু রাক্ষসরা সব মরে যাবে। রাজপুত্র কি করলো, এদের সঙ্গে যুদ্ধ না করে ওই যে প্রাণভোমরাটাকে তুলে নিয়ে এসে তার পা ছেড়ে দিল, রাক্ষসের সব পা পড়ে গেল, তাদের মুন্ডু ছিঁড়ে দিল, সব মুন্ডু পড়ে গেল, রাক্ষসটা মরে গেল। তাহলে আমাদের হচ্ছে কি ড্রাগের চয়েস যখন করব, ওই এক একটা ড্রাগের ওই প্রাণভোমরা আছে, যেটাকে বাদ দিয়ে সেই ড্রাগটা হবে না। শুধু সিমটম নিয়ে লাফালে হবে? হ্যাঁ, এইবার হচ্ছে কি ওই 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 যে আপনি প্রাণভোমরা যেটা, ওইটাকে সাপোর্ট করার জন্য কিছু সিমটমের দরকার আছে, সেটা অবশ্যই দরকার আছে। সেইটা পরবর্তীকালে কুণাল ওটা ইয়ে করবে, আরো বিস্তারিত ভাবে বলবে, আমি ওখানে ঢুকছি না। তাহলে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে প্রাণভোমরা ঠিক গভীরে ঠিক কোন জায়গাটায় ওষুধের ইয়েটা লুকিয়ে আছে, এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ফলে আমরা যদি পালসিটারে দিতে যাই সেখানে মাইল্ডনেসটা আমরা খুঁজবো, ক্যামোমিলা দিতে গেলে সেখানে ইরিটেশন খুঁজবো, ইরিটেবল খুঁজবো, রাগ খুঁজবো। এগুলো তো আমাদের স্বাভাবিক। এগুলো স্বাভাবিক জিনিস। তো ফলে আমাদের প্রত্যেকটা ড্রাগের কিন্তু এরকম কিছু কিছু বৈশিষ্ট্য রোগীর মধ্যে সেইটা আছে। সেই সেই একটা রোগীর মধ্যে তার প্রাণভোমরা কোনটা, কোন সিমটম তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু জাজমেন্ট আমাদের করতে হবে। যদি করতে পারি তবেই কিন্তু ফলো আপেও কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আমরা ফলো আপে এগিয়ে যেতে পারবো। এবার ধরুন আমরা একদম স্ট্যাপিসাইক্লিয়া দিয়েছেন কোনো পেশেন্টকে, তার কিছু তার কষ্টের জন্য কিছু দিয়েছেন, তার কষ্টের জন্য দিয়েছেন, আমরা কি করব, রোগী কি বলবে, না আমার এই কষ্টগুলো কমেছে, এই কষ্টগুলো কমেছে, এইটা আপনার জানলে হবে না। এটা তো আপনার পেরিফেরিতে সেট কজ টু এফেক্ট বলছি, কজ মানে হচ্ছে মন। তার মনের মধ্যে কজ লুকিয়ে আছে, কে লুকিয়ে আছে, স্ট্যাপিসাইক্লিয়া পেশেন্ট মনের মধ্যে রাগটাকে সে চেপে রেখে দিয়েছে, পুষে রেখে দিয়েছে। এই যে রাগ পুষে রেখে দিয়েছে, আপনাকে কিন্তু ওই পেরিফেরি সিমটম কি কি কমলো এটাও খুব বড় কথা নয়। ওখানে কমলো অথবা বাড়লো তাদের চুল হয়ে যাক, ওটা পরে হিসাব হবে, আগে হিসাব নিতে হবে পেশেন্টের। আপনার রাগটা যে মনের মধ্যে পুষে রেখেছে, এই সেই অপমানের যে ইয়েটা রাগটা আপনি যে পুষে রেখেছেন এতদিন ধরে, সেই রাগটা এখন কিরকম অবস্থায় আছে। না ডাক্তারবাবু, রাগটা আছে, আছে, তবে একটু যেন আগের থেকে কম মনে হচ্ছে ডাক্তারবাবু। হ্যাঁ,
তখন আপনি দেখলেন যে পেরিফেরিতে সিমটম বেড়েছে, তাতেও খুশি, পেরিফেরিতে সিমটম কমেছে, তাতেও আপনি খুশি। তার মানে কি, এই রোগীটা কোথায়? ওই যে অবরুদ্ধ রাগ, অবরুদ্ধ অপমান থেকে যে রাগ, ওই যে সেন্টারটা, ওইটাই তো সেন্টার রোগী, ওইটাই তো রোগটা তৈরি করেছে। তো ওই সেন্টারটা কিন্তু কমতে শুরু করেছে। তো ওইটা যখন কমতে শুরু করবে, তখন আমি পেরিফেরিতে ধরো তার গাঁটে ব্যথা, পায়ে ব্যথা, কি তার টিউমার, কি তার জন্য চুলকানি, হাবি জাবি যা খুশি থাক, খিদে নেই, পায়খানা ঠিক হয় না, যা খুশি থাক, বসিয়ে দেন না আপনি, অসুবিধা কিছু নেই। সেই সিমটম গুলোতে বাড়ুক অথবা কমুক, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি এই সেন্টারটা দেখবেন, এটা প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে, প্রতিটি ক্ষেত্রে, এভরি ক্ষেত্রে আপনি দেখতে হবে সেই জায়গাটা পরিবর্তন হয়েছে কিনা। যদি সেই জায়গাটা পরিবর্তন হয়, তার সঙ্গে যদি সিমটমের পরিবর্তন যদি হয়, তাহলে বুঝতে হবে সিমটমের পরিবর্তনটা সেন্টার টু পেরিফেরি হয়েছে, অর্থাৎ কজ টু এফেক্ট হয়েছে। এই কজ টু এফেক্ট যদি হয়, তাহলে কিন্তু পেশেন্ট হচ্ছে কিওর হবে। আর যদি এফেক্ট টু কজ হয়, তার মানে ধরুন আপনি ওষুধ দেওয়ার পর আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ আমার কষ্টগুলো তো কমেছে, স্ট্যাপিসাইক্লিন দিয়েছেন, রাগটা কেমন হয়েছে, রাগের অবস্থাটা কতটা মনের মধ্যে পুষে, সেই রাগটা কেমন আছে? ও ডাক্তারবাবু, আরো যেন রাগটা আমার বেড়ে গিয়েছে। হ্যাঁ, এত রাগ তো ভালো নয়, লোকে বলে এত রাগ ভালো নয়, স্ট্রোক হয়ে যাবে, অমুক তমুক, তো ভয় আছে ভেতরে ভেতরে। তাহলে এই যে সে বললো রাগটা যেন আরো বেড়ে গিয়েছে, কারোর সঙ্গে ঝামেলা চান? না না, কারোর সঙ্গে ঝামেলা হয়নি, এখন ওই তুচ্ছ তুচ্ছ কারণে আমি রেগে যাচ্ছি ডাক্তারবাবু, এত এগুলো রাগা উচিত না, কিন্তু রেগে যাচ্ছি, রাগটা পুষে থাকছে, রাগটা আমি তাড়াতে পারছি না। রাগটা তাড়াতে পারছে না, কে তাড়াতে পারছে না? তার ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা কার? রোগীর ইচ্ছা শক্তি। রোগীর ইচ্ছা শক্তি তাকে তাড়াতে পারছে না, তাহলে ওই যে রাগও তো ইচ্ছার মধ্যে পড়ে, তাহলে এই ইচ্ছাটা কার? এই ইচ্ছেটা হচ্ছে মায়াজামের, মায়াজামের ইচ্ছে। এই তার মানে কি, এই ইচ্ছেটাকে তাড়াতে গেলে রাগের মধ্যেও যে আমাদের ইচ্ছেটা আছে, অর্থাৎ স্ট্যাপিসাইক্লিনের মধ্যে যে ইচ্ছেটা আছে, একই ইচ্ছে যেটা আছে, সেটা ওর থেকে বেশি পাওয়ার দিতে হবে। দিলে পরে এই রোগের ইচ্ছেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এখানে কমেনি, উল্টোটা হয়েছে, তাহলে রাগটা বেড়ে গেছে। তাহলে এই যে সিমটম গুলো কমে গেল, এতে কি আমি আরাম পাবো না আনন্দ পাবো? কারণ এখানে ব্যাপার হচ্ছে যে এফেক্টে তার কমেছে, সেন্টারে তার বাড়তে শুরু করেছে। ওই জন্য বারবার বলছি, ফলো আপ যখন করবেন, তখন কিন্তু মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু আপনাকে বারে বারে দেখতে হবে, মেন্টাল স্ট্যাটাসটা কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে। ফলে প্রতিটি ক্ষেত্রে এই ফলো আপটা কিন্তু সবচেয়ে কঠিন, কেন জানেন? সেকেন্ড প্রেসক্রিপশন আগে আলোচনা করেছি, ফলো আপে যদি গন্ডগোল করেন, আর্লি রিপিটেশন করবেন, আর্লি রিপিটেশন করলে আর্লি বাঁশ হবে পেশেন্টের। এইগুলো কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না। তাহলে আমি নিশ্চয়ই মানে আর কি, মানুষের কজ, অর্থাৎ ইন্টেরিয়ার, দ্য ম্যান, ম্যান বা তার হচ্ছে যে সেন্টার বা কেন্দ্র, এই কেন্দ্রের সঙ্গে পেরিফেরির পার্থক্যটা আমি নিশ্চয়ই করতে পেরেছি বলে আমার মনে হয়। আপনাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, ওটা লিখে পাঠাবেন, ওই ইয়ের মধ্যে লিখে দেবেন, আমি তো দেখি না এগুলো, আপনারা যা আপনি লিখে যান, আমি চোখ বুজে বলে যাচ্ছি। আচ্ছা, আপনারা দেখবেন আমি সব উত্তর দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবং কেউ প্রশ্ন কিন্তু প্রশ্ন করবেন, এবং প্রশ্ন করে যদি দেখেন যে প্রশ্নের উত্তরটা হয়ে গেছে এই কথা বলতে বলতে, তাহলে আপনি তখন সেটাকে যদি মুছে দেওয়া সম্ভব হয় মুছে দেবেন। আমি জানি না মোছা যায় কিনা। আচ্ছা, এবার গেল, তাহলে আমরা এই পর্যন্ত পড়েছি, এইবার দীপেন শুরু করো বাবা। আচ্ছা, আমি কি খুব তাড়াতাড়ি বলে ফেলছি, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এইটা আমার একটু মনে মনে হচ্ছে, আমি যেন স্পিডে না বলে ফেলছি আজ। না স্যার। আমার যুক্তিগুলো না বোঝা স্যার, যাচ্ছে ঠিকই না আছে, অস্পষ্ট? হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, খুব ভালো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে একদম। হুম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি পড়ো। আরেকটি সাধারণ মত প্রকাশ করার প্রয়োজন আছে, যেমন আমাদের লক্ষণগুলোর দ্বারা রোগীর সম্বন্ধে জানা উচিত যে পরিবর্তনগুলো সৃষ্টি হয়েছে তারা কি যথেষ্ট পরিমাণ অভ্যন্তরীণ কিনা। যদি পরিবর্তনগুলো দেহের বহির্দেশে হয়, তবে চিকিৎসক তাদের উদ্দেশ্যের সাথে পরিচিত হবেন, যাতে তিনি বুঝতে পারেন ব্যাধিটি দেহের কেন্দ্রস্থল থেকে নিরাময় হয়েছে কিনা, অথবা লক্ষণগুলো তাদের গভীর চরিত্রের অনুসারে পরিবর্তনগুলো সৃষ্টি হয়েছে কিনা। এই দুরারোগ্য যে, ব্যাধিগুলো, হ্যাঁ স্যার, এখানে থামবো? দাঁড়াও, হ্যাঁ এখানে থামো। এই যে আমি কিন্তু আগেই এটাকে বলে ফেলেছি, আমি এটাকে আগেই বলে ফেলেছি। তো আমি যে এই যে ইয়ে স্ট্যাপিসাইক্লিনের উদাহরণটা দিলাম যেটা, হ্যাঁ, আমি আমি কি স্ট্যাপিসাইক্লিনের দুটো উদাহরণ দিয়েছি,
দুটো উদাহরণ দিয়েছি। একটা কথা হচ্ছে যে তাকে ওষুধ দেওয়ার পর সিমটম গুলো বেড়েছে কি কমেছে, যাই হোক, আমরা জানতে চাইছি কি না তার রাগের ওই রাগটা কেমন আছে, সে রাগটাকে থেকে কমেছে, তার এই সেন্টারে তার আরোগ্য হয়েছে। এই সেন্টারে উপশম মানে ভেতরে ইন্টেরিয়ারে উপশম হচ্ছে, এইটা পেশেন্টকে কিন্তু বুঝতে হবে। এটাকে না বুঝলে কিন্তু ওই বাইরে কি সিমটম গুলো তাতে কিচ্ছু যায় আসে না। আগে এইটা বলতে বিং হিলড ফ্রম ইনার মোস্ট, এই যে কথাটা বলছে, এই কথাগুলো প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। whether the disease is being healed from the innermost, ইনারমোস্ট মানে ভেতর থেকে সে সারছে কিনা। এই যে আমি ডিপ্রেশনের কেসটা বললাম, সে গান গাইছে, তার মানে সে ভেতর থেকে সারছে, ভেতর থেকে সারতে শুরু করেছে। এইটা যতক্ষণ না আপনি উপলব্ধি করবেন ততক্ষণ কিন্তু গন্ডগোল। এইটা উপলব্ধি করতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে। হুম, জিজ্ঞেস অবশ্যই করতে হবে। whether the symptoms have merely changed according to their superficial nature। তারপরেই বলছে, আচ্ছা এই সিমটম গুলো কি শুধু তাদের ওই সুপারফিশিয়াল মানে এই বাইরে বাইরে বা ভাষা ভাষা ইয়ে থেকে কি তাদের পরিবর্তন হয়ে গেছে, ভেতরে পরিবর্তন হয় নাই? তার ভেতরে পরিবর্তনটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াম দ্য ম্যান ইজ সিক, ম্যান কিন্তু আমরা, মানুষ কিন্তু বাতে আক্রান্ত নয়, মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত নয়, মানুষ কিন্তু টিউমারে আক্রান্ত নয়। আমরা দ্য ম্যান ইজ সিক, সিকের মধ্যে এই সবগুলোই পড়ে যাবে। ফলে এটাকে আলাদা করে ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফলে আমাদের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এরকম ভাবতে হবে দ্য ম্যান ইজ সিক। এবং সিকনেস স্টার্ট হয় কোথা থেকে? সিকনেস স্টার্ট হয় মেন্টাল, মন থেকে শুরু হয়। মন থেকে তার শুরু হয়, মন থেকে তার ইনফ্লাক্স শুরু হয়। ইনফ্লাক্স শুরু হলো ওইখান থেকে। এবং আপনার পেরিফেরি মানে মানে এক্সটার্নাল পার্টে তার চলে আসে। যেমন ধরো আপনার ঘরে যে আলোটা জ্বলছে, আপনার বিদ্যুতের কারখানা যেখানে আছে, ধরুন আমাদের এখানে ধরুন টিটাগড়, হ্যাঁ, তা টিটাগড় থেকে ওখান থেকে ইনফ্লাক্স আসছে। ইনফ্লাক্সটা কি আসছে? বিদ্যুতের ইনফ্লাক্স আসছে। আমরা যেহেতু ইনফ্লাক্সটা আসছে তাই দেখতে পাচ্ছি। ইনফ্লাক্সটা যদি বন্ধ হয়ে যায়, এখানে আলো নেমে যাবে। তো তেমনি ব্যাপারটা হচ্ছে কি যে এই যে জীবনী প্রাণ শক্তির ক্ষেত্রে ইনফ্লাক্স একটা জায়গা থেকে আসে। এটা এখানটা বেশি ঢুকবো না, সিম্পল সাবস্টেন্স বলে একটা লেখা আছে যে এই কেন্টের মধ্যে, ওটা ভীষণ কঠিন লেখা, যাকে অত ঢুকছি না আমি ওখানে। তার মানে কি একটা সেন্টার থেকে একটা ফ্লো আসছে, একটা ফ্লো আসছে মানে শক্তির ফ্লো আসছে। শক্তিটা সেটা প্রাণ শক্তির হতে পারে বা জীবনী শক্তির হতে পারে, রোগ শক্তির হতে পারে। তা সেই রোগ শক্তি ওখান থেকে পেরিফেরি পর্যন্ত, তার মানে আমাদের বাইরে এক্সটার্নাল পার্টে আসছে ওখান থেকে। ফলে আমাদের আরোগ্যটা শুরু হবে কিন্তু ওই ইনার পার্টে। ইনার পার্টে তার মানে কোথায়? মনের ওই গভীরতম জায়গা, যেটাকে কেন্ট অন্য জায়গায় বলেছে বেসিক ইনস্টিংক্ট। বেসিক ইনস্টিংক্ট, যেমন ধরুন আপনি রেকর্ডিং করতে গিয়ে পেলেন পেশেন্টটার প্রচন্ড ঘেন্না, মানুষ যে তার সঙ্গে খারাপ ব্যবহার করে বা কিছু করে বা যে তাকে কষ্ট দেয় তার প্রতি তীব্র ঘেন্না, তার ছায়া মারাতেও তার কষ্ট হয়। এমনকি সে যদি দেখে যে ওই দিক থেকে আসছে, সে লুকিয়ে যায় অথবা ঘুরে অন্য দিক দিয়ে চলে যায়, তার সামনাসামনি হতে চায় না। এই যে ব্যাপারটা যেটা, এই যে ঘেন্না, আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি ওষুধ খেয়ে কেমন আছেন? না, আমি ওই জন্য কখনো জিজ্ঞেস করি না আপনার কষ্টগুলো কেমন আছে, আমি না আপনি কেমন আছেন। তা আপনি কেমন আছেন বলতে সবাই তার মনের কথা আগে বলে না। না ডাক্তারবাবু আমার এটা কেউ বলে আমার কিছু হয়নি, কেউ বলে আমার এগুলো কমেছে। শুনলাম, যা যা কমেছে সব শুনলাম, শোনার পরে বা প্রতিটা মানে সিমটম ধরে ধরে জিজ্ঞেস করি। এবং লাস্টে জিজ্ঞেস করি যে আপনার এই যে মনের মধ্যে এই যে ঘৃণাটা, এই ঘৃণাটা কি আগের মতোই আছে? এর মধ্যে সেটা কি বলে ডাক্তার ওটা ঠিক বুঝতে পারছি না, অপেক্ষা করুন। পেশেন্টের সিমটমে মানে পরিবর্তন হয়েছে, খিদেটা বেড়েছে কিনা দেখুন। খিদেটা যদি বাড়ে তাহলে ফিজিওলজিক্যালি ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, এটা আপনি বুঝতে পারলেন। যদি বলে ঘুমটা আগের থেকে ভালো কি মন্দ হয়েছে সেটা দেখুন। তারপর দেখুন খিদে তার হচ্ছে ওই কি বলে উম, খাওয়া দাওয়ার তো উন্নতি বললাম, ঘুমের উন্নতি বললাম। এবং তার ব্যাপার হচ্ছে যে তার মনের এনার্জি লেভেলটা কেমন হয়েছে। অনেক সময় সিমটম পরিবর্তন হয় কিন্তু এনার্জি লেভেলটা বেড়েছে, এরকম ঘটনা পেশেন্ট বলে। ফলে কোন দিক থেকে সে বলবে তাকে সেটা বোঝার চেষ্টা করতে, বুঝিয়ে যে যখন দেখলেন না পেশেন্টের জায়গাগুলো সে ভালো আছে, রোগের জায়গাগুলো ভালো বা মন্দ পরে হিসেবে হবে। আমি গুরুত্ব নিয়ে কথা বলছি না, পেশেন্টের রোগের জায়গায় মানে গুরুত্ব নেই এই কথাটা বলছি না, কারণ ওগুলোকে বাদ দিয়েও তোমরা কিছু বিচার করতে পারবো না, ওগুলোকে মাথায় রাখতে হবে। কিন্তু মূল লক্ষ্যটা আমাদের হবে পেশেন্ট মানে ইন্টিরিয়ার অফ দ্য পেশেন্ট, পেশেন্টের ভেতরে বা অন্তঃস্থলে বা কেন্দ্রস্থলে পেশেন্টটা কেমন আছে। এই জায়গাটা যদি আমরা সঠিক করতে পারি তবে বুঝতে পারবো যে আমরা ওষুধটা ঠিক ঠিক দিয়েছি। তো ফলে এইটা কিন্তু আপনারা মাথায় রাখতে পারবেন।
যে অন্তঃস্থলে সে আরোগ্য হতে শুরু করেছে কিনা। তাহলে যার ঘৃণা আছে তাকে জিজ্ঞেস করতে হবে ঘৃণাটা তার আগের মতো আছে কিনা। ভয় যদি যার থাকে তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি কি ভূতের ভয় আগের মতো পাচ্ছেন? ভূতের ভয় কি আগের মতো পাচ্ছেন? বহু পেশেন্ট দেখবে বলবে, হয়তো প্রথম মাসে বলবে না, যেন আগের থেকে একটু হালকা হয়েছে। অনেকে বলে ভূতের ভয় চলে গেছে ডাক্তারবাবু, এরকমও বলে। হ্যাঁ, ফলে ব্যাপার হচ্ছে, আমি কথার কথা উদাহরণ দিচ্ছি, মানে যে যে মেন্টাল সিমটম গুলো আছে, ভূতের ভয়, এই ভয়টা হচ্ছে উইলের মধ্যে পড়ে। উইলের পরিবর্তন হয়েছে কিনা দেখতে হবে। উইল তো, ইচ্ছাই তো আমাদের এই শরীরটাকে চালনা করে। শরীরের কি মূল্য আছে? শরীর তো ইচ্ছার দ্বারা পরিচালিত। ইচ্ছা দ্বারা, জীবনী শক্তির ইচ্ছা দ্বারা পরিচালিত, অথবা রোগ শক্তির ইচ্ছার দ্বারা পরিচালিত। ফলে ইচ্ছাকে বাদ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ইচ্ছাটা কোথায় থাকে? অ্যানাটমিক্যাল পজিশন নাই। অ্যানাটমিক্যাল পজিশন এখানে নেই, এখানে অ্যানাটমি ফিজিওলজি সব শেষ। এইটা হচ্ছে তার মনের একটা গভীর স্তরে, অন্তঃস্তরে থাকে, যেটা আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু আমরা চিহ্নিত করতে পারি না। হ্যাঁ, এই জন্যই তো এটা হচ্ছে অতীন্দ্রিয়। হোমিওপ্যাথি চিকিৎসাটা অতীন্দ্রিয় তো এই কারণেই। হ্যাঁ, স্পিরিচুয়াল, স্পিরিট লাইক স্পিরিচুয়াল, এইসব কথাগুলো তো হ্যানিম্যান ওরকম বলেছেন। অনেকে আত্মা ফাত্মা বলেছেন। আত্মা কথাটা অন্য, আত্মার কিন্তু ব্যাখ্যা অন্যরকম। তবে আত্মার মতো বা ওই টাইপের, এটা আমরা বলতে পারি। যাই হোক, তাহলে আমরা তাহলে কি হচ্ছে, আমাদের দেখতে হবে, সবসময় দেখতে হবে যে ভেতরে অর্থাৎ অন্তরস্থলে রোগীটি ভালো আছে কিনা, এইটা আমাদের জাজমেন্ট করার বিষয়। যদি ওখানে ভালো থাকে, বাইরে সে ভালো হবেই হবে। একমাত্র কিছু ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া, বিশেষ কিছু ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া, সেটা খুবই কম, খুবই কম, খুবই কম, ছাড়া সব জায়গায় সে আরোগ্য হবে, শুধু সময়ের অপেক্ষা। ফলে আপনি যে পেশেন্টকে অ্যাসুরেন্স দেবেন, তাকে বোঝাবেন, আপনি যদি নিজে না বোঝেন যে পেশেন্টটা কোন দিকে যাচ্ছে, তাহলে আপনি তাকে কি করে বোঝাবেন? তাকে তো বোঝাতে পারবেন না। আর আপনি যদি উল্টো বোঝান, উল্টো ঘটে যাবে। তখন কি আপনাকে ছেড়ে দেবে? তখন তো ছেড়ে দেবে না। অথচ যদি আপনি বুঝতে পারতেন যে মানুষটা ভালো আছে, অন্তঃস্থলটা ভালো আছে, নিশ্চয়ই সারবে, নিশ্চয়ই সারবে। হোমিওপ্যাথিক ল কিন্তু ওই ল্যাবরেটরির ডাটার থেকেও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভরযোগ্য। ওই ল্যাবরেটরি ডাটাতেও কিন্তু অনেক গন্ডগোল করতে পারে, অনেকে অনেক গন্ডগোল রিপোর্ট দিতে পারে, কিন্তু এখানে গন্ডগোলের রিপোর্ট হবে না। শুধুমাত্র চোখটা যদি থাকে, চোখটা থাকলে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আপনার অসুবিধা হবে না। তো ফলে আমাদের সবসময় মাথায় বারবার একটা কথা বলছি, মানুষের অন্তঃস্থলটা ভালো আছে কিনা। হ্যাঁ, বাইরে তো অনেকেই অনেক কিছু হাসি খুশি থাকে, অনেকেই হাসি খুশি থাকে, অনেক দুঃখ বেদনা চেপে দেখে, অনেকেই অনেক কিছু করে। হ্যাঁ, চেপে রাখতে পারে, চেপে রেখে সেই এই যে ভেতরে অন্তঃস্থলে তার যে কষ্ট, সেই কষ্টটা দূর করাই তো আমাদের কাজ। একটা কথা মনে রাখবেন, মনের ওই যে গভীরে যে বিচ্যুতি, মনের গভীরে যে এই যে মায়াজমের উইল আর হচ্ছে আমাদের উইলের মধ্যে যে লড়াই করে আমাদের উইলটা পরাজিত হয়, পরাজিত হলে কি করে, ওই উইলের যা উইলটাকে নিজের আন্ডারে নিয়ে চলে আসে মায়াজাম। নিয়ে এসে কি করে, তার ইচ্ছা অনুসারে শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করে বা প্রোডাক্ট তৈরি করে। রোগ, তার মানে রোগটা তার কিছুই নয়, মায়াজমের ইচ্ছের খেলা। তাহলে আমি যদি সেই ইচ্ছেটাকে যদি আমি মেরে ফেলতে পারি, ওষুধ দিয়ে যদি ওই ইচ্ছেটাকে যদি আমি কেটে ফেলতে পারি, তাহলে ওই ইচ্ছের লাইনটা চলে গেল, ইনফ্লাক্স চলে গেল। তার মানে ওই শক্তি প্রবাহ বন্ধ হয়ে গেল। শক্তি প্রবাহ বন্ধ হলে পরে কি হবে, বাইরে যে প্রোডাক্ট গুলো আছে আপনার, এই যে বিভিন্ন রোগগুলো যেগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এক কথা ইরিভার্সিবল, মানে ইরিভার্সিবল মানে যেটা পরিবর্তনযোগ্য নয়, এইরকম ক্ষেত্রটাকে বাদ দিলে সব ক্ষেত্রে কিন্তু সে পরিবর্তনে নয় চলে আসে। এই জন্যই হ্যানিম্যান বলেছেন ডিসটা আলটিমেট নয়। সিকনেস কথাটা বলেছে, সিকনেস বলতে ডিজিজ বলতে কি বোঝায়, একটা অল্টার স্টেট অফ হেলথ, মানে হেলথের একটা পরিবর্তিত অবস্থা। ওষুধ দিয়ে পরিবর্তিত অবস্থা থেকে আবার নর্মাল নিয়ে আসবো, আমাদের খেলা। আমাদের রোগের নাম নিয়ে তো মাথা ব্যথা নেই, ওই কারণে আমাদের মাথা ব্যথা নেই, অন্তত ওষুধ দেওয়ার ক্ষেত্রে, ওষুধ দেওয়ার ক্ষেত্রে। কিন্তু রোগের নাম নিয়ে মাথা ব্যথা আছে, কিছু জায়গায় আছে বলে জায়গাগুলো বুঝতে হবে। সেটাও কিন্তু রোগের উপর গুরুত্ব দিয়ে নয়, সেই রোগটা এর উপরে কতটা প্রভাব বিস্তার করে, সেই প্রভাব বিস্তারের উপর ভিত্তি করে আমরা রোগের গুরুত্বটাকে দেখবো। তার মানে সেখানে সেই রোগী রোগ নয়, রোগী সর্বক্ষেত্রে বিষয়। হ্যাঁ, আগে যদি একটা ফোর্থ স্টেজ ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে ফোর্থ স্টেজের ক্যান্সার এই রোগের ভিত্তিতে আমরা এই রোগীর অবস্থাটা কি বিচার করবো? রোগীর অবস্থা শোচনীয়, রোগের নয়। ক্যান্সারের ফোর্থ স্টেজের পেশেন্টের মধ্যে আমরা বহু পেশেন্ট দেখেছি, আমরা একদম শেষ অবস্থায় চলে গেছে, তারা অতিরিক্ত দুর্বল, অতিরিক্ত অমুক কিছু তমুক কিছু অনেক কিছু দেখতে পাই। কিন্তু আবার এমনও পেশেন্ট কিছু আমরা পেয়েছি,
ফোর্থ স্টেজে আছে, যদি কাজকর্ম করছে কিন্তু মনের জোর মন্দিরে কাজ করে রাখতে হবো, তখন শরীরটা খারাপ হলে একটু শুয়ে পড়ি। তো তাহলে দেখা যায় ফোর্থ স্টেজ শেষ কথা নয়, ফোর্থ স্টেজে শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে রোগী। রোগী কি ভাবছে, রোগীর কি অবস্থা, এটা আপনাকে বিচার করতে হবে। অ্যাজ ওয়েল এজ আমাদেরকে প্যাথোলজি ভাবতে হবে। প্যাথোলজির স্টেটটা আমাকে ভাবতে হবে যে প্যাথোলজিক্যাল স্টেটটা কতটা রিভার্সিবল, কতটা আমরা এখানে ওষুধে পরিবর্তন করতে পারবো, এই পরিবর্তন কতটা যোগ্য, সেটাগুলো না বুঝে তো করা যাবে না। যদি বুঝি যে পরিবর্তন এখন কোনোভাবেই নয়, সুপারফিশিয়াল টাকে প্যালিয়েট করতে হবে, প্যালিয়েট না করলে হবে না, প্যালিয়েট করলে সে ভেতরে চলতেই থাকবে, কিন্তু আরাম পাবে। এই আরাম পাওয়াটাকে আমরা বলি বেদনাহীন মৃত্যু, এটা বলতে পারি। যাক, এটা অনেক জায়গায়, এই জায়গায় ঢুকছি না। তা এই পড়ো বাবা, এটা কি এই প্যারাগ্রাফটা কি পড়া হয়ে গেছে? না, আরেকটু আছে। হ্যাঁ পড়ো। দুরারোগ্য ব্যাধিগুলো প্রায় মৃদু ওষুধগুলোর দ্বারা প্রশমিত হয়, যে ওষুধগুলো কেবল দেহের উপরিভাগে কার্যকর হয়, মস্তিষ্কের অনুভূতিগ্রাহী অংশে কাজ করে এবং জ্ঞানেন্দ্রিয়ের উপর কার্যকরী হয়। যদিও গুপ্তভাবে গভীরে অবস্থানকারী কষ্ট দেহে সজীবভাবে অবস্থান করে বুদ্ধিব্যাপ্ত হয় এবং কখনো অবস্থার অবনতি হয়, কখনো অবস্থার অবনতিও হয়, তবু রোগী আরাম বোধ করে। সুতরাং লক্ষণগুলোর দ্বারা আমরা জানতে পারি যেসব পরিবর্তনগুলো সৃষ্টি হচ্ছে তারা যথেষ্ট গভীরে অবস্থান করছে কিনা, যাতে রোগী আরোগ্য লাভ করতে পারে। বিশেষভাবে প্রাচীন ব্যাধির সময়ে লক্ষণগুলো যে ইঙ্গিত দেয় তাতে পরিষ্কারভাবে এই বিষয়ে ব্যক্ত করে। প্যারাফ্রেজ। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখ কি কথাটা বলেছে যে ওই যে ভেতরের উপরে সে সুপারফিশিয়াল সিমটম দিয়ে সে ভালো আছে, কিন্তু ভেতরে রোগ কি, ভেতরে কষ্ট কিন্তু তার বেশি আছে। তার মানে কি, এখানে সেই ভেতরটাকে আমাকে বিচার করতে হচ্ছে। যদি থাকে পেশেন্ট কিন্তু কমফোর্টেবল, মানে আরাম অনুভব করছে, কিন্তু তার সিমটম গুলো ভেতরে কিন্তু ভালো নেই, তাহলে সেটা যদি হয় তাহলে সেটা কি পেশেন্টের ভালো? ভালো নয়। কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের সবসময় দেখতে হয় কি, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেখানে ওরকম মৃত্যু উকি মারছে, এরকম কেসগুলো যেখানে, সেখানে আমরা দেখতে পাবো ভেতর ভালো হচ্ছে কিনা, এটা আমাদের দেখতে হবে। হুম। সেখানে ব্যাপার হচ্ছে যে ওষুধটা দিচ্ছি তার সাফিসিয়েন্ট ডেপথ আছে কিনা, এই আবার সেই ডেপথের গল্প। কিন্তু সাফিসিয়েন্ট ডেপথ মানে ওষুধটা দিচ্ছি ডেপথ আছে, মানে কোন ডেপথের কথা হচ্ছে, সে আমরা নলকূপ আর ইয়ে 20টা পাইপ দিলাম, 30টা পাইপ দিলাম, এই ডেপথের কথা বলেনি। ওষুধের গুণগত ডেপথ বা গভীরতা এইটা বলেছে। এবং এই গভীরতা, ওষুধের গুণগত গভীরতাটা কোথা থেকে আসে বাবা? মাধ্যম। যার জন্যই তো একটা ড্রাগের সালফারের নাম হচ্ছে কি, সালফার হচ্ছে কিং অফ অ্যান্টিসোরিক। সেখানে কি হচ্ছে, সোরার গভীরতা বেশি, শুধু সংখ্যা দিয়ে গভীর, সেই জন্য ওটা অ্যান্টিসিপিলিটিক। হ্যাঁ, মার্কারি অ্যান্টিসিপিলিটিক, কারণ সেখানে সিফিলিসের গভীরতা হচ্ছে, সেই জন্য অ্যান্টিসিপিলিটিক। হ্যাঁ, থুইজা হচ্ছে অ্যান্টিসাইকোটিক, সেটা কিন্তু একই গভীরতা আছে বলে। এই তিনটে দিকে ইয়ে নেই, সিমটম নেই। আমি তো আপনার যেমন থুজাতে আপনি অ্যান্টিসাইকোটিক আপনারা জানেন। থুজার মধ্যে ধরুন গান শুনলে পরে চোখে যাওয়া, থুজা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। এটা কি, সরার সিমটম। হ্যাঁ, চোখে যে ইয়েগুলো হয় আলসারেশন হয়, থুজার যেটা আলসারেশন যেটা হয়, সেই আলসারেশন গুলো নেচার। আপনি সালফার যদি দেখেন, সালফার স্পিচ আপনারা পড়েছেন, সেলফিশ স্বার্থপরতা। স্বার্থপরতা হচ্ছে তো আমরা সাইকোটিক সিমটম। আর আর সালফার দিয়ে আলসার সারিয়েছেন, আপনাদের অনেকেই সারিয়েছেন, আলসার তো স্টেটিক সিমটম। তাহলে সাইকোসিসের বাইরে কিছু নাই, কিন্তু কার মধ্যে কোনটা প্রাধান্য আছে সেইটা আমাদের বিচার করতে হবে। সেটা গুণগত মান দিয়ে সংখ্যা দিয়ে নয়, সংখ্যা দিয়ে করলে বিপদে পড়ে যাবে। আপনার হাজার হাজার সিমটম আছে, সেটা দিয়ে না, গুণগত মান বলতে কোন আনকমপ্লিট সিমটম যেগুলো পেলেন, সেই তার যে গভীরতাটা, তার যে ডেপথ, যেটা তার যে গুণগত মান, সেটার উপর ভিত্তি করে আপনাকে গুণগত মানটা নির্ণয় করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ফলে যদি আমরা সেটা করতে পারি তাহলে ওষুধের ক্ষেত্রে সুপারফিশিয়াল কাজ করবে, কোন কোন ক্ষেত্রে ডিপেন্ডিং কাজ করবে, এটা বুঝতে হবে। আমরা সুপারফিশিয়াল ড্রাগ আমরা প্রেসক্রিপশন করবো না এমন তো আমাদের দিব্যি নেই।
কোন জায়গায়, সেখানে পেশেন্টের লাইফ থ্রেটেন হয়ে গেছে, সেখানে আমাকে বাঁচাতে হবে। যদি আমি বাঁচাবার সুযোগ পাই, আমার যদি ওষুধের মধ্যে আমি পেয়ে যাই, তাহলে আমি ছাড়বো কেন সুযোগ? আমি দেবো। এবং সেখানে মাত্রাটা কিন্তু একটা ব্যাপার আছে, মাত্রাটা আমি এখন ঢুকতে চাইছি না, তাহলে আরো গন্ডগোল হবে। ওষুধ ওষুধের মাত্রাটা মনে রাখবেন, এইসব ক্ষেত্রে ডেঞ্জারাস কেসে মাত্রাটা কিন্তু খুব কম দিতে হবে, কারণ অ্যাগ্রাভেশন যদি হয় পেশেন্ট মারা যাবে, এটা মাথায় রাখতে হবে। তো ফলে সবসময় একটা কথা মনে রাখবেন, দ্য ইন্টেরিয়ার ম্যান, হ্যাঁ, মানে মানুষের অন্তঃস্থলে যদি তার উন্নতি হয়, অন্তঃস্থল যদি ভালো থাকে, সেইটাই হচ্ছে পেশেন্টের জায়গা, পেশেন্ট ভালো থাকবে। এইটা কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে। যেমন ওষুধ দেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে, ওষুধ পরবর্তী ফলো আপ যখন করবো সেখানেও দেখবো এই মানুষটা ভালো আছে কিনা, এই মানুষটা ভালো আছে কিনা, তার অন্তঃস্থলটা ভালো আছে কিনা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা অবশ্যই সিম্পটম দিয়ে বুঝতে হবে এবং অ্যানালাইসিস করে বুঝতে হবে। এটা আন্দাজে বোঝা যায় না, আন্দাজে বোঝা সম্ভব না, এটা খুব জটিল জায়গা। কিন্তু যদি আমাদের যুক্তিগ্রাহ্য মনটা যদি আমাদের তৈরি হয়ে যায়, আমরা যদি যুক্তিবাদকে যদি মনের মধ্যে প্রাধান্য দেই, তাহলে আমরা অবশ্যই এটাকে সবে আমরা মানে বুঝে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকে কি তাহলে আর এগোবো? না আজকে তো স্যার, অনেক থাক আলোচনা। এত। হ্যাঁ হ্যাঁ, যদি কালকে আমার থাক। ভোর 4টে, কালকে ভোর 4টে আমাকে উঠতে হবে বাবা।